আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ আজ আমাদের অতিথি হিসেবে আছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিষয়, বিভিন্ন ঘটনা প্রবাহ, এগুলো নিয়ে ওনার সঙ্গে আজকে আমরা আলোচনা করব। আরশাদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আশাদ ভাই, আপনি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই আমাদের রাজনীতিটা মূলত বিবর্তিত হচ্ছিল। ডক্টর ইউনূসের লন্ডন সফর, ব্রিটেন সফর, এবং সেখানে বিভিন্ন কাহিনী ওনারা বর্ণনা করেছিলেন। টাকা উদ্ধার করবেন, তারপরে কি একটা পুরস্কার নেবেন, তারপরে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। প্রায় ৩৯ জনের একটা বহর নিয়ে, লর্ড বহর নিয়ে উনি সেখানে গিয়েছেন। বেশ খরচাপাতিও হয়েছে। এমিরেটসে করে গিয়েছেন আমাদের জাতীয়। প্রশ্ন হচ্ছে, এই যে সফরটা ওনার হলো, এখান থেকে আসলে আমরা কি পেলাম? কারণ আমাদের, আপনার আমার তো কিছু অর্থ এখানে ব্যয় হয়েছে। তো এটা ব্যয় করে আমরা পেলামটা কি? আমরা ওই যে তিনটা মানে স্টেপে ভাগ করি। একটা হলো অর্থ আদায় হলো কিনা, ২ নম্বর হলো আমাদের প্রধান উপদেষ্টা বিশাল কোনো পুরস্কার পেলেন কিনা, তৃতীয়টা হলো যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, সেই নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট চেহারা আমরা পেলাম কিনা। আমরা এই তিনটা প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। আমার মনে হয় প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে ওখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করতে পারলেন না, কেন পারলেন না, এটা নিয়ে যদি আপনি ছোট করে বলেন, তারপরে আমরা নির্বাচন নিয়ে একটু লম্বা আলাপ করবো। আচ্ছা, এইখানে আমি তো একটু আমার পোস্টেও লিখেছি এগুলো আর কি। এই সফরটা ছিল সম্পূর্ণভাবে, মানে এটা যে কেন হলো এটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তার কারণ আম, অন্যান্য সফরগুলোর মতোই একটা একটা জিনিস খেয়াল করবেন, তাকে কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে দেওয়া যায়। এটা আপনাকে বেসিক জিনিসটা বুঝতে হবে। কেমন? তাকে দিয়েছে ব্যক্তি ইউনিট হিসাবে। গ্রামীণ ব্যাংকের উনি অধিকর্তা, সেই হিসেবে উনি গ্রামীণ ব্যাংক কি সব কাজ করছেন এটা তো আমরা সবাই জানি। যাই হোক, ওনার একটা বিশ্বব্যাপী নাম আছে এই তো। আর এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছে গত বছর। প্রথমে তারা দিয়েছিল আগের ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন বান কি মুন, তাকে। এইবার তার সঙ্গেও অনেক নাম টাম দেখলাম, মানে আমি আমি টোটালি কনফিউজ যে এটা যাই হোক, মনে করলাম যে হ্যাঁ, রাজা চার্লস তাকে দাওয়াত দিচ্ছে ওরকম। প্রথম কথা হলো যে এটা তো তার ইমিডিয়েটলি বলা উচিত ছিল যে দেশের অবস্থা, যে যে অবস্থা, তাতে করে আমার সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন। আমরা একটা ভাঙ্গা দেশকে গড়ে তোলার চেষ্টা করছি, এখানে আমার কোনো সময় নেই। তো আমার পক্ষ থেকে আমাদের হাই কমিশনার এটা গ্রহণ করবেন। এবং রাজা চার্লস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেন, এটা বললেই হয়ে যেত। আচ্ছা, কিন্তু সেটাকে এমন ভাবে ফুলাইয়া ফাঁপাইয়া প্রথমে বলা হলো রাষ্ট্রীয় সফর, তারপরে সরকারি সফর, দ্বিপাক্ষিক সফর। তো এইগুলো তো, এই ফরম্যাট গুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তাদের জন্য সংক্ষেপে একটু বলি। রাষ্ট্রীয় সফর হয় রাষ্ট্রপ্রধান পর্যায়ে আর কি, যেমন প্রেসিডেন্ট, রাজা বা আর সরকারি সফর হয় প্রধানমন্ত্রী পর্যায়ে, কেমন, বা দ্বিপাক্ষিক এটা। যাই হোক, এটার কোনোটাই ছিল না। তার প্রমাণ কিভাবে পেলাম? যে ওনাকে ওখানে কেউ রিসিভ করতে যায়নি। আর প্রথম কথা হলো যে আপনি যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি মানে ক্ষমতার অধিকারী, রাজা চার্লস তো আমাদের ছোট্টর মতো, তাই না? তার তো কোনো ক্ষমতা নেই। হ্যাঁ। তো যাই হোক, তার আপনি তাহলে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক না করে আপনি গেলেন কেন সেখানে? আপনার যদি দ্বিপাক্ষিক বৈঠক হয়, আর বারবার করে বললেন কি যে টাকা পাচার যে ইয়ে হয়েছে, এটা আমরা আদায় করতে যাবো, এই জন্য আপনি এটাকে জাস্টিফাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি এবং কমিশনের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে, কেমন? এবং একটা জিনিস লক্ষ্য করেন, তারা যে কোথাও ওইখানে যে তাদের কাউন্টার পার্টদের সাথে কোনো বৈঠক করেছে, এটা কিন্তু কোনো ছবি বা ভিডিও আমরা কোথাও দেখি। আপনি দেখে শুনে কিনা যায় না, অন্তত আমি না, দেখিনি। দেখিনি, দেখিনি, দেখিনি। আচ্ছা। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথম কথা হলো, আরে আসাদ মনসুর বারবার করে একটা কথা বলছে যে এটা একটা জটিল প্রক্রিয়া। কয়েকদিন আগেও বলেছে সেটা, যে এটা 5 বছরের আগে কোনো সুফল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনি যখন এই জিনিসটা জানেন, তখন কি আর শর্মার কাছে যে বলবেন যে ভাই আমি আসছি, আমার ওই যে হাসিনার যত টাকা আছে সব দিয়ে দাও, আসলে দিয়ে দিল। আর এইসব রাষ্ট্রগুলা কি, এগুলা হলো সমস্ত এই দুর্বৃত্ত অর্থ পাচারকারীদের স্বর্গরাজ্য। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো সব এদের টাকা পয়সা নিয়ে ওদের অর্থনীতিকে তারা মজবুত করে। দুনিয়াদার থেকে লুটপাট করে যারা যায় তাদেরকে বলে আসো আসো আমাদের বুকে আসো, আমরা তো তোমাদের মতো লোক চাই, কেমন?
তা না হলে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে কারো কাছ থেকে কোনো টাকা আদায় হচ্ছে? ভাই, এগুলো তো সিম্পল জিনিস। তারপরেও আরেকটা কথা বলা হচ্ছে যে অ্যাসেট ফ্রিজ করছে, মানে ওই সালমান রহমানের ছেলে আর জাবেদের। জাভেদ। হুম। আচ্ছা, এটারও আপনার বলে রাখি, এটা একটা এটা একটা জাস্ট নিউজ, কেমন? এইটার যে জটিল, মানে আইনি জটিলতা, যখন এটা কোর্টে উঠবে দেখবেন এটা মাসের পর মাস, বছরের পর বছর এগুলো চলতে থাকে। এই লয়ারদের ব্যবসায় হলো এটা, কেমন? ফলে আমাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ নাই যে অ্যাসেট ফ্রিজ করছে, সেই অ্যাসেট বিক্রি করে আমাদেরকে টাকা দিয়ে দিল, এরকম কোন রকম কোনো সম্ভাবনা নেই, অন্তত অদূর ভবিষ্যৎ। জি। আচ্ছা, হয়তো প্রসেসটা চলে যায়, আমরা তো আশা করতে পারি ভালো বলে। আচ্ছা, 2 নম্বর, হুম। আপনি যে বারবার করে বলছেন যে ওখানে খুব প্রোডাক্টিভ মিটিং হচ্ছে, কার সাথে প্রোডাক্টিভ মিটিং? তারপরে বলতেছে কি রাজা চার্লসের সাথে তার প্রেস সচিব বলছে যে খুব গুরুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, প্রোডাক্টিভ মিটিং। আচ্ছা, রাজা চার্লস তো অন্য অনেকদের ডাকছিল, তার মধ্যে সেও একজন। তো ভালো কথা, তার সাথে যদি মিটিং হয়ে থাকে, আপনার মূল মানে এজেন্ডা যদি হয় টাকা পাচার করা, টাকা ফেরত আনা, তো রাজা চার্লসকে কি আপনি বলছেন যে রাজা চার্লস তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে তোমার প্রধানমন্ত্রী তো আমার সাথে দেখা করলো না, তা তুমি এই ব্যাপারে একটু উদ্যোগ নিয়ে এটা করো? প্রথম কথা হলো রাজা চার্লসের এটা এখতিয়ারের বাইরে, তার এটা আলোচনা করার কোনো সুযোগই নেই, কেমন? এটা আলোচনা করবে সরকার। সরকার মানে সে তো টিটুলার যে। আচ্ছা, তো তাইলে ভাই আপনি যে বলতেছেন এটা খুব প্রোডাক্টিভ মিটিং হচ্ছে, খুব ফ্রুটফুল মিটিং হচ্ছে, ইন হোয়াট সেন্স আমি এটা জানতে চাচ্ছি। আপনি ওইখানে গেলেন, 10 লক্ষ টাকা হোটেল ভাড়া পার নাইট, তার সে যে সুইটে ছিল 10 লাখ টাকা পার নাইট, বুঝলেন? 37 মানে জনের এটা রুম। ওনার ওনার একার একার ভাড়াই 10 লাখ টাকা পার একার পার একার নাইট। একার জন্য 10 লাখ টাকা পার নাইট, কেমন? আচ্ছা, যাই হোক, তাহলে আপনি যে এই টাকাগুলা, এই যে এখন তো মনে হচ্ছে যে আমার কেন জানি বারবার হাসিনা তো মনে করছে এটা তার বাপের সম্পত্তি, যা ইচ্ছা তাই করছে। আর হুম। উনি মনে করতেছে ওনার বাপ কবে মারা গেছে আমি জানি না, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করো। আর উনি মনে করতেছে এটা আমার নিজের সম্পত্তি। প্রত্যেকটা সফর 11 বার এইরকম একটা ক্রিটিক্যাল মুহূর্ত জাতির জন্য, তখন কি ওনার এত ঘন ঘন বাইরে যাওয়ার দরকার? আর বাইরে যে কার দাওয়াতে যায়, কি করে, সবগুলোই তার ব্যক্তিগত সফর। ব্যক্তিগত সফর, সঙ্গে করে 30, 40, 50 জনকে সঙ্গে নিয়ে যাবে, এবং এই গরিব জনগণের টাকা উনি ওখানে আমোদ ফুর্তি করতে যেতেন, যাচ্ছেন সেখানে। এটা কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো কংক্রিট রেজাল্ট আমরা দেখতে পাই না। এখন বলবেন যে ভাই এগুলো তো তাড়াতাড়ি হয় না, খুব ভালো কথা, এটাও আমরা জানি। কিন্তু আপনি এটাকে এইভাবে ফুলায় ফাঁকায় জিনিসটা কেন আপনি বলেন যে না আমি চেষ্টা করব এরকম? আর সবচেয়ে বড় কথা, তার এগুলো তো যাওয়ার দরকারই ছিল না। আমি রাইট। বলতে পারতেন এখন আমি একটা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছি, আমাদের একটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে মানে আমাদের চলতে হচ্ছে। এই জন্য আমাদের সার্বক্ষণিক উপস্থিতি দরকার, আমরা এখন বাইরে যেতে পারবো না। আপনি তো সারা জীবন ঘোরাঘুরি করছেন, এখন না কয়েক মাস গেলেন না। আচ্ছা, তারপরে আরেকটা কথা প্রায় বলে, ইউনূস সাহেব না থাকলে নাকি ভারত দেশ দখল করে ফেলবে। তারপরে মানে কি অদ্ভুত সমস্ত কথাবার্তা, মানে এগুলা শিক্ষিত লোকজনে বলতেছে, শিক্ষিত লোকজন, যে মানে ইউনূস সাহেব না থাকলে ভারত দেশ দখল করে ফেলবে। মানে এদের সাথে কি কথা বলবেন বলেন? আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়া কি? হ্যাঁ। আমরা আমরা এবার অন্য প্রসঙ্গটাতে আসি। সেটা হলো যে এটা তো প্রথম একটা প্রসঙ্গে গেল, দ্বিতীয় প্রসঙ্গটা হলো যে অনেকে এমন বলে থাকেন যে এই সফরটা আসলে ছিল তারেক রহমানের সঙ্গে দেখা করার ব্যাপারটা নিয়ে। কারণ বিএনপির সঙ্গে সরকার বর্তমানে একদম মুখোমুখি অবস্থানে আছে নির্বাচনের তারিখ নিয়ে। এপ্রিলে নাকি ডিসেম্বরে এই ধরনের একটা বিরোধ, এই বিরোধ নিরসনের জন্যই উনি মূলত ওখানে গিয়েছেন এবং সেই কাজটা উনি সাফল্যজনকভাবে শেষ করতে পেরেছেন। কিন্তু আমরা দেখলাম যে এমন একটা মিটিং হলো, মিটিং এর পরে যে যৌথ ঘোষণা যখন আসলো, তখন দেখলাম যে এখানে ডক্টর খলিল ছিলেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, দুজন শীর্ষ, মানে আমির খসরু মাহমুদ চৌধুরী তো বিএনপির শীর্ষ নেতা। আমি দুজনকেই বলতে শুনলাম তারা দুজনেই নাকি সন্তুষ্ট। কারণ তারা দুজন সন্তুষ্ট জনগণের হিসাবে, জনগণ হিসাবে আপনি কি সন্তুষ্ট? আপনি মিটিংটাকে কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, দেখেন, আমি সাংবাদিকতার জীবনে প্রথম একটা জিনিস শিখেছিলাম, আমার নিউ ইয়র্ক টাইমসের যে বস ছিল স্টিভ ওয়াইজম্যান, সে আমাকে এই শিক্ষাটা দিয়েছিল। তো প্রথম আমি বললাম, স্টিভ, ভালো সাংবাদিক হতে গেলে কি করতে, মানে প্রথম লেসন কি? ইংরেজিতে বললো, ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজিবল স্কেপটিক, মানে কোনো কথা তুমি বিশ্বাস করবে না, বিশেষ করে গভর্নমেন্টের থেকে যখন কোনো স্টেটমেন্ট হয়।
ইউ নেভার ট্রাস্ট দেম। কেমন? তাদের কাজ হলো এই ধরনের কথাবার্তা বলা, সাংবাদিক হিসেবে আমাদের কাজ হলো এইটাকে ডিসেক্ট করা এবং মূল সত্যটা বের করার চেষ্টা করা। এই জন্য যখন আমি দেখলাম যে চতুর্দিকে উচ্ছ্বাস, ইলেকশন আগে আসতেছে, তারপরে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার কিন্তু এরকম কোনো কিছুই মনে হচ্ছে না। এটা আমার ট্রেনিং, মানে এটা আমার কিছু করার নেই। কেমন? আমি সন্দেহবাদী মানে এইসব ব্যাপার, বিশেষ করে গভর্নমেন্ট থেকে যখন আসে। সেই জন্য আমার প্রথম এক কথার উত্তর হচ্ছে আমি এ ব্যাপারে মোটেই আশাবাদী না। কেমন? আমার অন্তত আমি আর আমার ধারণা ইলেকশন হবে না, এটা হচ্ছে আমার ধারণা এখন। মানে এত কিছুর পরেও আপনার ধারণা ইলেকশন হবে না? হ্যাঁ, হ্যাঁ, তার কারণ আপনি যখন তাদের কার্যকলাপ গুলো যখন দেখেন, যখনই ইলেকশনের কোনো কথাবার্তা খুব হয়, তখন তারা বিভিন্ন ইস্যুতে অন্যদিকে জিনিসগুলোকে ঘুরাই নিয়ে যায়। তখন ওই যে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, তারপরে অমুক জায়গা থেকে আমাদের আসতেছে, এই মানে নানান অবাস্তব সমস্ত কথাবার্তা গুলো তখন বলতে থাকে। এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, ইলেকশনের জিনিসটা ঢাকা পড়ে যায়। জি। আমার ধারণা এরকম একটা সিচুয়েশন হয়, আমি আই মে বি টোটালি রং, এবং আমার আশা যে আমি ভুল প্রমাণিত হই, যে আবার এরকম একটা কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসবে, বলবে যে, এবং অলরেডি তারা দেখেন দুটো শব্দ বলছে, যদি যদি আহ, সংস্কার মানে কি বলে মন মতো হয় এবং বিচার কাজ ঠিক মতো হয়, যদি তখন তখন আশা করি যে ফেব্রুয়ারির মানে রোজার এক সপ্তাহ আগে ইলেকশনটা দেওয়া যেতে পারে। এই যদি আর কিন্তু কথা বুঝেছেন, জি। এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, তবু আমরা আশাবাদী মানুষ, আমরা আশা তো জি। করতেই পারি। আচ্ছা, আমার ব্যক্তিগত অভিমত হলো যে আপনি ইলেকশনটা দিলেন, ইলেকশন হলো, এখন যা বুঝতে পারছি ইলেকশন দিয়ে বিএনপি ক্ষমতায় আছে, তাতে হুম। দেশের কি হলো? হুম। মানে আমরা তো বিএনপির শাসন দেখছি, জাতীয় হুম। পার্টির শাসন দেখছি, হাসিনার শাসন দেখতেছি, এখন ইউনূসের শাসন। কেমন? তো সাধারণ মানুষের তো কোনো কিছু হচ্ছে না। এই ইউনূস সাহেব মানে তাকে তো কোনো ব্রিটিশ গণমাধ্যম কোনো কোনো কভারেজই দেয় নাই, খালি গার্ডিয়ানে একটা ইন্টারভিউ তিনি দিচ্ছেন। তো সেখানে হুম। তিনি বলছেন যে ওই যে মানুষ সরকারকে পছন্দ করে না, সব জায়গায় দুর্নীতি, গ্রাম থেকে শুরু করে হুম। সর্বত্র এই জন্য সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই। তো এই জন্য আগে হাসিনাকে তারা ক্রিটিসাইজ করতো, এখন আমাকে ক্রিটিসাইজ করে। এটা বলছে হুম। গার্ডিয়ান, আমি পড়লাম এটা কেমন। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে ক্রিটিসাইজ কেন করবে, বা আপনি ক্রিটিসিজম মানে ফেস করছেন কেন? কারণ দেশের সাধারণ জনগণ, যেমন আমি বা আপনি, আমরা তো ইউনূস সাহেবকে প্রচন্ড ভাবে সমর্থন ছিলাম, আমরা হুম। তার প্রতি এরকম আস্থা হারাই ফেললাম কেন? আমি অন্য মানুষের কথা বলতাম। আমি দেখতে পাচ্ছি যে আপনি একের পর এক বেআইনি কাজ করছেন, একের পর এক নিজের এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা তুলে নিচ্ছেন, কর মকুব করাচ্ছেন, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ যত অঙ্গ করে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কথায় কথায় বিদেশ চলে যাচ্ছেন দেশের ট্যাক্স পেয়ারের টাকা। এগুলা কি? তো এইগুলা যখন আমরা বলবো, মানে স্বাভাবিকভাবে ক্রিটিসিজম হবে। তো উনি, আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি কি জানেন না যে আপনাকে মানুষ কেন ক্রিটিসাইজ করছে? তখন তার মধ্যে, আপনার মধ্যে আর হাসিনার মধ্যে বা তারেক রহমান বা খালেদা জিয়ার মধ্যে তারা কোনো পার্থক্য নেই। তাদের সময় তারাও বিদেশে যাইতো, এরকম ঘন ঘন ডক্টরেট আনতে যাইতো, তারপর এইটা করতো, এগুলোই করতো। তো আপনার সবচেয়ে যে কাজটা করা উচিত ছিল যে সংস্কারের দিকে মন দেওয়া, মূল সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার করবো। আমি আগেও আপনার একটা অনুষ্ঠানে বলেছি, বিচার ব্যবস্থা, সরি, বিচার ব্যবস্থা, তারপরে নির্বাচন ব্যবস্থা। নির্বাচন ব্যবস্থা সংস্কারটা প্রথমেই করতে হবে, যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের অ্যাসেট ডিক্লিয়ার করতে হবে নির্বাচনের আগে, এবং প্রত্যেক বছর তাদের অ্যাসেট পাবলিকলি ডিক্লিয়ার করতে হবে। এখন উনি নিজেই করেন না, নিজের জাতির কাছে ওয়াদা করে সেই ওয়াদা আজ পর্যন্ত তিনি সেটা করলেন না। ফলে আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরে 2 নম্বর, আইন মানে আইন প্রণেতা মানে এমপি যারা হয়ে আসবেন, তাদের আইন প্রণয়ন ছাড়া কোনো অন্য কোনো ক্ষমতা থাকবে না। মানে ওই যে এখন ওই যে আর্থিক ক্ষমতা থাকে, বিভিন্ন তাদের কনস্টিটিউশনে যে টাকা পয়সা দেয়, এগুলা তারা করতে পারবে না। এই সমস্ত যদি করা যেত, এই সংস্কারগুলো যদি হতো, তাহলে হয়তো বা আমরা কিছুটা আশা ভালো দেখতে পারতাম যে না, দুর্নীতি ওই পর্যায়ে কমে যাবে। তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, তারা কেউ আজ পর্যন্ত কোনো মানে তাদের সম্পত্তির হিসাব দিবে না। ফলে বারবার বলা সত্ত্বেও, ওয়াদা করা সত্ত্বেও এগুলো করছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সংস্কার যে তার কোনো মানে অগ্রাধিকারের মধ্যে নেই। আপনি কয়দিন আগে দেখছেন যে স্থানীয় সরকার কমিশনের যে প্রধান ছিলেন ডক্টর তোফায়েল আহমেদ, তিনি খুব হতাশার সাথে বললেন
যে আমরা এত পরিশ্রম করে একটা রিপোর্ট দিলাম 4 মাস আগে, তার বিন্দু মাত্র কোনো মানে বাস্তবায়ন কোথাও দেখতে পাচ্ছি না। এ কি সমস্যা? তো তাহলে আমাদেরকে আপনি ডাকলেন কেন? দেখি এই কষ্টটা ওই আগে আগে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে এসে এক একটা টাস্ক করে, এটা করে, তারপরে ওইগুলোর মধ্যে ধুলা জ্বলতে থাকে, ধুলা জ্বলতে থাকে। তারপরে অন্য সরকার আসে ওইটাতে ধুলা ধুলা ঝাড়িয়ে বলে আচ্ছা ঠিক আছে আবার আর একটা কিছু করে। কিছু লোকের এর মধ্যে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, 2 পয়সা কামানোর ব্যবস্থা, মানে এর থেকে মানে কি একটা অদ্ভুত ব্যাপার। আর আপনি যে বারবার বলছেন লন্ডন সফর বিশাল সেখানে কোনো নর্মালি এরকম বাইলেটারাল কোনো ভিজিট হইলে একটা তো জয়েন্ট স্টেটমেন্ট হয় স্যার এবং স্যার। আপনি আজ পর্যন্ত দেখছেন কোথাও? মানে গত 4-5 দিন আমি তো না, কোনো ওটা খবর হয়নি। পাইনি। আচ্ছা, আমরা আমরা বরং ওই আপনার ইয়ের সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গটা তো আরেকবার আসি, যে বিএনপির সবাই কিন্তু খুব হ্যাপি। এটা কেন, তারা কিসের উপর ভিত্তি করে হ্যাপি হচ্ছে? আপনি যেভাবে বললেন, আমি আপনার তো এখনো সন্দেহ আছে। আমি আমি সেটা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। বিএনপি কিসের জি। জন্য এত নাচানাচি শুরু করেছে আইডল। তারপরে আরেকটা দেখেন কিরকম, মানে দেখেন সে খলিলুর রহমানকে নিয়ে গেছে ওখানে। এখন সেখানে মূল তাকে ফোকাস করা হচ্ছে যে ওই তারেক রহমানের সাথে বৈঠক হলো, সে ছিল একটা মূল মানে পার্টিসিপেন্ট তার মধ্যে সরকারের। জি। হুম হুম। আমার খালি প্রথমে প্রশ্ন হলো যে সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই মানে হাই রিপ্রেজেন্টেটিভ, তার এখানে কাজটা কি? মানে সে সে কি এখন মানে আভ্যন্তরীণ ব্যাপারেরও উপদেষ্টা? এটা তো আসিফ নজরুলের হওয়ার কথা ছিল। মানে যদি আপনি সত্যিকার অর্থে মানে রেশনালি জিনিসটা চিন্তা করেন, আমি তো সেটা দেখতে পেলাম না। তো এই জিনিসগুলো আমার কাছে খলিলকে কেন নিচ্ছে, আমি এটা আমার ধারণা, আমি লিখেছি আজকে এটা নিয়ে, জি, প্লিজ যে তার বলুন নামে দেখি। তার নামে যে সমস্ত মামলাগুলো আছে আর কি, মামলাগুলো জি। মানে ওই যে সে খুন খারাপের যে ব্যাপারটা ছিল, পরকীয়ার সঙ্গে জড়িয়ে ছিল বলে অভিযোগ আছে। তারপরে হুম পত্র পত্রিকায় সেই সময় রিপোর্ট হয়েছিল এক মহিলাকে হুম। সে নিউ ইয়র্ক নিয়ে যেতে চাইছিল, যার সাথে ইয়ে ছিল, ওই লতিফুর রহমানের অফিসে কাজ করতেন, তার সঙ্গে তার সম্পর্ক হয়। এটা নিয়ে পরে তার স্বামীর সঙ্গে মনোমালিন্য করে, একজন তাকে খুন করে স্বামী, এবং পরে নিজে আত্মহত্যা করে মারা। কেমন? জি তো এখন এবং সেই রাত্রেই খলিল দেশ থেকে চলে যায়, পালিয়ে যায়। জি এবং জি। আরেকটা জিনিস খেয়াল করেন, তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে লতিফুর রহমান মেয়াদ শেষ হয়, আরো সপ্তাহখানেক বাকি দিল, কিন্তু সে চলে যায়। কেমন? আর 24 বছর পরে সে উদয় হয়ে চাইছে। এখন স্বাভাবিকভাবে তাহলে ওই মামলাটা কি হইল? দেশে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার, তাহলে এর তো একটা অনুসন্ধান দিতে হবে। আমি বলছি না যে সে রাইট। এটা তো একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এখন তারেক রহমানকে যে আমার ধারণা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, যে যদি হুম আপনারা ক্ষমতা আছেন, খলিলকে কিন্তু কিছু বলেন না, হ্যাঁ, তারে একটা হুম। ইন্ডেমনিটি দিতে হবে যাতে করে সে মানে এই সমস্ত ঝামেলার মধ্যে না থাকে। তো এখন এটা এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। তাছাড়া খলিলের সেখানে উপস্থিতির কোনো বিন্দু মাত্র কোনো কারণ নেই। এটা কেন করবে? মানে সে তো কোনো আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে তার সঙ্গে তার যে পদবি আর কি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, হ্যাঁ, তো এটা হুম। আপনি এখন চিন্তা করেন অজিত ডোভাল কি ন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনো মানে ইন্ডিয়াতে কার সাথে কথা বলে? দ্যাটস নট হিজ জব, তাই না? রাইট তো যাই রাইট হোক, রাইট। আপনি যারে খুশি যেমনে মানে একটা মানে কি বলবো, এটা মানে ওই যে হীরক রাজার দেশ আছে, বুঝলেন? যা খুশি যেমনে পারে খালি এটা কোথায় যাবে, কেমনি কি করবো, আমার তো মাথা আসছে। আর এখন আমরা যখন আমরা এই সমালোচনা গুলো করতেছি, কিছু কিছু তথাকথিত শিক্ষিত লোক বলতেছে যে আমরা দেশের মঙ্গল চাই। আরে ভাই, আমাদের পার্সোনাল কি গেম করার আছে? দেশের আমরা মঙ্গল চাবো না কেন? দেশের মঙ্গল না চাইলে কি আমি আমেরিকার চাকরি বাকরি ছেড়ে আমি দেশে ফিরে আসতাম? আমি তো ওইখানে ভালোভাবে থাকতে পারতাম। জি। তা আমাদের যদি কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে তো আমরা তো আমেরিকা ছাড়া এখানে আসবো। রাইট। এখানে এসে তো আমি সরকারের কোনো কিছু এর মধ্যে জড়িত না। আমি কিভাবে বেনিফিটে দিচ্ছি? একজন লিখেছে আমি নাকি আগের সরকারের আমলে বেনিফিটে দিচ্ছি। ভাই, আমি তো, আপনি তো জানেন হাসিনা সম্পর্কে কি লিখছি না লিখছি। আমাকে 3টা সরকার যে কি যন্ত্রণা দিচ্ছে, এরশাদ, খালেদা জিয়া এবং হাসিনা, এটা তো আপনারা জানেন, তাই না? তো আমি যদি এরকম বেনিফিট নিতে চাইতাম তো আমি তো বহু আগেই এগুলো করতে পারতাম। আমি জি। কেন করতে পারবো? আমার তো প্রয়োজন তো নাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ ভাই। আপনাকে আপনি মানে খোলামেলা কথাই বলেন সব সময়, আজকেও এরকম অনেক কথা বললেন। আমার মনে হয় যে প্রিয় দর্শক আপনারাও শুনলেন, আমার মনে হয় যে সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদের যে কথাবার্তা যেগুলি বললেন, আজকে আলোচনাগুলি করলেন, এগুলি ওনার অভিজ্ঞতাজাত। উনি অনেক কিছু দেখেছেন, সাংবাদিকতা করতে গিয়ে দেখেছেন। কাজেই যারা আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বসে নানা কথা শোনায়,
প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, সন্দেহের দৃষ্টিতে সবকিছু দেখুন, তাহলে না ঠকার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে বিশ্বাস করবেন, আনন্দিত হবেন, পরে হতাশে ধপাস করে পড়ে যাবেন। একটু চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, সম্ভব হলে ওনাদেরকেও প্রশ্ন করুন। প্রশ্নই কেবল প্রকৃত সত্যটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।